নমস্কার। আজকের পডকাস্টে আমরা যাদের পেয়েছি আজকে আপনারা খুবই চেনেন, আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। পণ্ডিত অভিষেক লাহিড়ী এবং পার্থ সারথী মুখার্জি। পার্থরা আর আপনার অভিষেকের সঙ্গে তো প্রচুর প্রোগ্রাম আপনারা করেছেন এর আগে, কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকেই জানে না বিদেশে বা দেশে আপনারা এত প্রোগ্রাম করেছেন। সেই অভিজ্ঞতাগুলোই আজকে নিয়ে আমরা আলোচনা যদি সেটা শুরু তুমি করো। হ্যাঁ, নমস্কার সকলকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই। এবং অভিজিৎ দা, শ্রী অভিজিৎ কুন্ডু, উনি এই পডকাস্টটা আপনাদের জন্য আনছেন, এটা খুব ভালো ব্যাপার এবং আমরা সবাই ওনাকে খুব সহযোগিতা করছি। এবং উনি গান বাজনাকে প্রচার করার জন্য যে জিনিসটা উনি চালু করেছেন এই পডকাস্টের মাধ্যম দিয়ে আপনাদের সামনে বিভিন্ন শিল্পীদের কে আনা, এটা খুব ভালো কাজ এবং এটার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই। আর হ্যাঁ, আমি পার্থ কাকুই বলি। তো পার্থ কাকুর সাথে আমার এবং আমার পরিবারের সম্পর্ক বহুদিনের। হ্যাঁ, মানে আমাকে কাইন্ড অফ ছোটবেলা থেকেই উনি চেনেন, জানেন, বাজিয়েছেন, আমার বাবার সাথে উনি বাজিয়েছেন। তো পার্থ কাকুর সাথে প্রথম আমার পরিচয় হয় সেইভাবে কানাডাতে 2008। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ আমার একটা সিডি তখন পার্থ কাকু উনি কানাডাতেই সেই সময়তে ছিলেন একটা কম সময়ের জন্য। ওখানে একটি সংস্থা আছে, ওখানে উনি টিচার হিসেবে, তবলা টিচার হিসেবে উনি নিযুক্ত ছিলেন। তো সেই সময় ওই সংস্থা একটি প্রোগ্রাম করবে এরকম একটা প্ল্যান এরকম চলছিল। তো হ্যাঁ, তো সেই গাড়িতে শোনার পরেই তারপরে ঠিক হলো যে অভিষেককে আনতে হবে। তো আমি বললাম যে একদম তো অলঙ্কারের সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই আসবে। তো সেইভাবে তখন অভিষেক একটা অন্য কাজে মানে প্রোগ্রাম করতেই কানাডা আসছিল, টরন্টোতে। ওখান থেকেও ফিরে যাওয়ার কথা কলকাতা, সেইখান থেকে তো কলকাতা টরন্টো থেকে এখানে আসে ভ্যাঙ্কুভারে। হ্যাঁ, সেই সেই আমাদের তারপর ওই 2008 এর পরে মানে কলকাতাতে আমরা পরে পেয়েছি। হ্যাঁ, 2008 এর পরে 2009 কি 10-এ কলকাতার প্রথম অভিষেকের সঙ্গে রোটারি সদনে একটি প্রোগ্রাম, রোটারি ক্লাব করেছিল। একটা সিডি বেরিয়েছিল। হ্যাঁ, এবং ওই সিডি জিমাতে এটা খুব ভালো নমিনেটেড হয়েছে, লাইভ কনসার্ট। ওটা পুরিয়া করলেন। তো তারপর থেকে ওই কানাডা ট্যুরটা হওয়ার পর আমি পার্থবাবুকে অফার করলাম যে ইউরোপে আমার সাথে ট্যুর করার জন্য। এবং সেই পথ চলা শুরু, প্রচুর আমরা একসাথে, তারপর 300, 400, 500 প্রোগ্রাম তো হবেই, কাউন্ট নেই, আমরা একসাথে বাজিয়েছি। তারপর কাকু কলকাতাতে এলেন, আমাদের সংস্থাতে উনি বাজিয়েছেন। হ্যাঁ, এরপরে তো সেইভাবেই শুরু হলো আমাদের। অর্থাৎ আপনার মানে গ্রোয়িং আপটা আপনি মানে আপনাকে তো আমরা চিনি আলাদাভাবে। হ্যাঁ, শান্তা প্রসাদ বললেই আপনার পরে একটা মানে ওই ব্যাপারটা এসে যায়। আসলে আমার জন্ম হচ্ছে চন্দননগরে, তারপরে আমার বাবা চাকরি করতেন ছত্তিশগড়ের মধ্যপ্রদেশ, ওটা ছত্তিশগড় এখন তখন বিলাই, তো বিলাই স্টেটে এসে বাবা চাকরি করতেন। আমার এডুকেশন স্কুলিং ওখানে হয়েছে। তারপরে স্কুলিং এর পরে বেনারসে বাড়িতে গিয়ে দীর্ঘদিন, হ্যাঁ প্রায় 10-11 বছর ওখান থেকে আমার অ্যাডমিশন, মানে স্কুলিং এরও অর্ধেকটা ওখান থেকে হয়েছে। সেই এক্সপেরিয়েন্স খুবই বলে। হ্যাঁ, খুব ডিফিকাল্ট ছিল, ওনারা তো অত মানে লেখাপড়া শেখাবো ওইভাবে এডুকেটেড ছিলেন না, কিন্তু ওনাদের আধ্যাত্মিক দিক থেকে অনেক উন্নত ওরা। সেই খুব টাফ ছিল, শেখা, বাড়ির হাজার রকম কাজ থাকে সেগুলো করা, প্লাস পড়তে যাওয়া, স্কুলে কলেজে যাওয়া, গিয়ে এসে রাত্রি সারা রাত্রি দিয়ে করা। আমার গুরুর বাড়িতে থেকে শীতকাল। তো মানে আমার মনে পড়ে না যে আমি কোনোদিন 2 ঘন্টা বেশি রাতে ওটা 10 এগুলো আমরা গল্পে শুনি, আপনার সঙ্গে সাক্ষাৎ কেন কি গুরুজি রিয়াজ করতে বসতেন রাত্রি 9:30 নাগাদ। তো তারপরে তো সেই ভোরবেলার দিকে অব্দি রিয়াজ করতেন, তারপরে খাওয়া দাওয়া হতো, চলে যেতেন, আমরা চলে যেতাম, কি আবার আমাকে সকালে উঠে বাড়ির হাজার রকম কাজ থাকতো, কলেজ যাওয়া করেছি। হ্যাঁ, অভিষেক তো আমি ছোট থেকে দেখেছি, কেন কি
আমি তো এই ঘরেতে অনেকদিন ধরেই আছি। হ্যাঁ তো গুরুজির সান্নিধ্যে থাকার দরুন আমি অনেককে দেখেছি যে অভিষেককে নিয়ে বলতে বা অভিষেকের যে রেওয়াজ সেটাও আমি দেখেছি কিছুটা হলে আমার সৌভাগ্য হয়েছে দেখার। মানে গভীর রাত পর্যন্ত এবং সকালবেলা উঠেও কখনো এসে ঘুম থেকে উঠে দেখছি বসে গেছে। তো সেই বিষয়ে তুমি একটু বলো। না, ঠিকই বলেছো সেই সময়টা মানে আমার কোনো ফিক্স টাইম ছিল না। মানে যখন আর পড়াশোনাটাও তো আমাকে সাথে সাথে করতে হয়েছে, তো যখনই সুযোগ পেতাম শরৎ নিয়ে বলে, বাবা খুব স্ট্রিক্ট ছিল এই ব্যাপারে যে না রেওয়াজ করতে হবে রেগুলার। এবং রাতের দিকে আমার মনে আছে, আর সেই সময় হাওড়াতে এখন তো আর হয় না, কিন্তু সেই সময় রেগুলার নিয়ম করে লোডশেডিং হতো। তো আমি রেয়াজ করতে বসলেই কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে যেত। আর আমার ওই হারিকেনের আলোতে বা মোমবাতির আলোতে, আর তখন পাড়াটা এরকম ছিল না, তখন তো এখন যেরকম চারিদিকে ফ্ল্যাট ট্যাট হয়ে গিয়ে অনেক জনসংখ্যা বেড়ে গেছে, কনজেশন বেড়ে গেছে। তখনকার আমাদের একটা পুকুর ছিল সামনে, বাড়ির সামনে। তো ওই রেওয়াজ করতাম এবং সব নিস্তব্ধ একটা এনভায়রনমেন্ট, আর গোটা পাড়া শুনতো। তো সেই রেওয়াজ একটা সময় করেছি 5 ঘন্টা 6 ঘন্টা, যা যেরকম সুযোগ হয়েছে। এবং বাবার সাথে রেয়াজে বসা, এইটা আমার একটা বিরাট মানে বাবাকে গুরু হিসেবে পাওয়া একটা মানে বিশাল সৌভাগ্যের ব্যাপার। কারণ 24 আওয়ার্স একটা গাইডেন্স পাওয়া ওনার থেকে। এবং উনি যখন আমি বাজাতাম, উনি ওনার কাজটা শেষ করে যখন বাড়ি ফিরতেন, এসে আমাকে নিয়ে বসে যেতেন শরৎ নিয়ে, এবার দুজনে একসাথে রেওয়াজ করা, ওইটা একটা বিরাট তালিম, যেটা অনেক এখন আমি ফিল করি যে অনেক শিক্ষার্থী এই সুযোগটা পায় না সবসময় গুরুকে পাওয়া। এটা আমার একটা মানে আই এম ভেরি ফরচুনেট যে আমি বাবাকে ওইভাবে পেয়েছি, এবং সেইটার জন্যই আজকে যেটুকু মানে হাত দিয়ে বেরোচ্ছে বা যেটুকু বাজাতে পারছি, এই আর কি। না, তুমি তো তবলাতেও একটুখানি মানে তবলা, হ্যাঁ তবলা আমার খুব মানে ফেভারিট সাবজেক্ট। এবং তবলা আমি, হ্যাঁ তবলা আমি বাজাই, এবং তবলাটা আমি ন্যাচারালি পিক আপ করেছিলাম, কেউ কারোর থেকে যে আমি কোনো ফর্মাল সেইভাবে ট্রেনিং আমি নিইনি। কিন্তু হয় না যে বাড়িতে গান বাজনা হলে বাবা বাজাতেন তবলা, একটু ঠেকা ঠেকা দিলেন আমার সাথে, তো আমি তবলাটা ন্যাচারালি খুব পিক আপ করেছি। এবং আমার হাতের সেটিং টেটিং গুলো জানি না, এটা হ্যাঁ মানে গড গিফটেড একটা ব্যাপার এসে গেছে ভালোই। এবং স্ট্রোক আমার প্রথম দিক থেকেই মানে খুব ক্লিয়ার। মানে এখন আমি তবলা বাজালে অনেকে ভাবে যে আমি হয়তো তবলা প্রফেশনালি বাজাই, কিন্তু তা নয়। আর এই পার্থবাবুর থেকে হয়তো কিছু মেটেরিয়াল নিলাম, বা আগে অনেকের সাথে বিদেশে ট্যুর হয়েছে, তাদের থেকে বলা একটু একটা দাও তো, কেউ বলে একটু কায়দা শেখো ওকে। এখন ব্যস্ততার জন্য আনফর্চুনেটলি আমি রেয়াজটা করতে পারি না। ওই যেটুকু ঠেকা ঠেকা বাবার সাথে হয়তো একটু তবলা নিয়ে বসে গেলাম, কিন্তু তবলা ফলো করি আমি, খুব তবলা শুনি। কারণ তবলা শাস্ত্রীয় সঙ্গীতে যে কোনো যন্ত্র বা নিশ্চয়ই আমি তো মনে করি, কারণ দুটো জিনিস হয়, একটা হচ্ছে তাল শেখা, তালের কনসেপ্ট নেওয়া, সেটা তো আমরা শিখেই থাকি, গান বাজনা শিখলে কাকে 3 তাল বলে, 4 তাল বলে, তার ডিভিশনস গুলো। আর তবলা যদি তুমি শেখো, যে বোলবাণী বা চক্রধার বা কোনো কায়দা, ধাতেতে 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 ধাগেতি না কেনা, যেটা বেসিক কায়দা, সেটাই আমরা কিন্তু দাঁড়াতে দাঁড়াতে দাঁড়া। আমার রিসেন্টলি একটা আমার পডকাস্ট রিলিজ করেছে, সেখানে আমি এটা নিয়ে বিস্তারিত বলেছি যে তবলার জিনিস কিভাবে আমরা আমাদের দাঁড়া মানে দাঁড়া এইসব জিনিসের মধ্যে কিভাবে তবলার বোলকে আমরা ইনকর্পোরেট করি। বা ধরো ওনাদের যেরকম আছে চক্রধার তেহাই, হ্যাঁ বড় বড় চক্রধারের যে কমপ্লেক্স যে জিনিসগুলো আমার খুব ভালো লাগে, ওইগুলো আমি সরদে আনার চেষ্টা করি, আমার বাজের আনার চেষ্টা করি। তো তবলার নলেজটা থাকলে কি হয়, এটা অনেকটা বেশি হেল্প করে, এটা দরকার। আপনার ক্ষেত্রেও থাকবে, মানে তবলা কি শুধুমাত্র তবলা শেখার জন্য, নাকি না গান বাজনাটা দুটোকে আলাদা নয়, 3টে সাবজেক্ট, গান, নাচ আর তবলা। হ্যাঁ, এটা 3টে একটা সাবজেক্ট, প্লাস অ্যাক্টিং, যেটাকে মিউজিক টোটালি প্লাস অ্যাক্টিং। এটা অ্যাক্টিং যদি না আসে ভেতর থেকে, তা আপনি প্রকাশ করবেন কি করে? হ্যাঁ, তো সেটার জন্য ওই 4টে জিনিস লিটারেচার, সাহিত্যটা অবশ্যই, তো সেগুলো মিলে একটা বেশি তৈরি হয়। এবার আজকে যা দেখছি, তবলাতে আলাদা, ইনস্ট্রুমেন্টালিস্ট আলাদা, যারা নাচে তারা আলাদা, তারা কিন্তু এক জায়গায় কোথাও এসে মিটিং পয়েন্ট করছে না। তো সেটা একটা খুব বিশাল সমস্যা। এটা কি তালিম নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য যে আমি গানটা বুঝতে হবে, গানটা জানতে হবে? আমি কালকে যে গানের সাথে বাজালাম, আমি গানটা যদি ভাবি না বাসি, আমি যদি গানই না শুনি, তাহলে ঠিক আছে, আমি তাহলে চিন্তা করছি আমি কোথায় আমাকে সময় দেবে, ওখানে একটা ধরে গেলে বেনে বাজিয়ে দেবো, কি একটা বেশি না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আর আমার মনে হয়, কেন দেখো, আমিও তো ছোটবেলা থেকে এত মানে
স্বনামধন্য সব আর্টিস্টদের সাথে বাজানোর আমার সৌভাগ্য হয়েছে, তবলা প্লেয়ার আমি বলছি। তো আমি এটা দেখেছি যে যারা খুব উঁচু লেভেলে যায়, যেসব তবলা অ্যাকম্প্যানিস্ট, আমি দেখো সোলো একটা ডিফারেন্ট সাবজেক্ট, তবলা সোলো, কারণ ওটা একটা তবলা প্লেয়ার সে তার মতন করে বাজাবে, কিন্তু অ্যাকম্প্যানিমেন্টটা ইটস এ ডিফারেন্ট সাবজেক্ট, কারণ তোমাকে কার সাথে তুমি অ্যাকম্প্যানিমেন্ট করছো তাকে বুঝে এবং রাগ রাগিনীর একটা সেন্স থাকা দরকার। যেরকম ধরো কালকে যেটা আমি আর বাবা যোগ বাজাচ্ছিলাম, যোগের কি মেজাজ হবে, ঝিনঝটির রাগে কি মেজাজ হবে, আবার কেউ যদি বাহার বাজায় তার কি মেজাজ, এইটা যদি তবলা প্লেয়াররা যদি না একটু আইডিয়া থাকে, সেই মতন তারা সঙ্গতটা, কারণ কিছু কিছু রাগ আছে না যেখানে কিছু বাজানোর সেরকম প্রয়োজন হয় না, শুধু ঠেকাটাই একটা বাজনাকে আপলিফট করে। কিন্তু এইটা আমি যারা এই তোমার পডকাস্ট দেখছেন তাদেরকে, মানে বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমি বলতে চাই যে এই ব্যাপারটা না একটু শেখা দরকার, বোঝা দরকার, যে রাগ রাগিনীর একটু নলেজ রাখা। রাগ শিখতে হবে না হয়তো, কিন্তু কোন রাগের কি মুড, তার কি মেজাজ, তার একটু চলনটা বা এসেন্সটা কি, এক্স্যাক্টলি সেইটা আমার মনে হয় এটা দরকার। হ্যাঁ, এটা নিয়ে কোনো দ্বিমত না, এটা লোকে এখন সোলো ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, সোলো হতে বাজানো মানে তো প্রচুর রেকর্ড আছে, অনেক আছে জিনিস যেগুলো এক্স্যাক্টলি সঙ্গতে ইউজ করা যায়। এবার আমি আমার জীবনের প্রথম দিকের কথা বলছি, আমি একবার প্ল্যান করতাম যে আজকে এই জিনিসগুলো বাজাবো। এবার কি দেখলাম ওই লয়টাই বাজাবো, তখন আমি নতুন করে চিন্তা ভাবনা করতে, তারপর থেকে চিন্তা করতে যে ওই লয়তে কি জিনিস ফিট হবে এবং কি মেজাজে বাজবে। তারপর থেকে এটাই করে দিতাম, ওপেন ক্যানভাস, যা হচ্ছে মিউজিকের সঙ্গে রিঅ্যাক্ট করো। হ্যাঁ, এইটা আজকাল যেটা হচ্ছে গান বাজনায়, ওই যেটা পার্থবাবু বলছেন, আমিও পরবর্তী জেনারেশনকে শুনি, আমার ভালো লাগে তাদের। কেন দেখো, এই নেক্সট জেনারেশন, আমাদের পরের যারা এইসব বাচ্চা বাচ্চা ছেলেপুলে যারা বাজাচ্ছে, তারা অত্যন্ত ট্যালেন্টেড, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু অনেকে কি হচ্ছে জানো তো, একটা স্ক্রিপ্টেড গান বাজনা হচ্ছে, মানে বাড়ি থেকে ভেবে আসছে যে এইটাই এইটাই বাজাবো, এবং সেইটা নয়। এই যে পয়েন্টটা যেটা বললো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে গো উইথ দ্য ফ্লো। আমরা বলি না যে যেরকম ভাবে মুহূর্তটা স্টেজে তৈরি হচ্ছে, একটা আর্টিস্ট যেরকম তৈরি করছে, মেন আর্টিস্ট যারা সঙ্গত করছে, তাকে বাড়ি থেকে কিছু ভেবে গেলে চলবে না, ওই মুহূর্তে সেই গান বাজনাটার সাথে মিশে যেতে হবে। এইটা যেটা আগেকার দিনে ছিল, আমরা যখন ধরো আজকে পণ্ডিত শঙ্কর ঘোষ শুনছি আলিয়া খাঁ সাহেবের সাথে, হ্যাঁ, বা নিখিল বন্দ্যোপাধ্যায়ের সাথে কানাই দত্ত শুনছি, বা পার্থকাপুর গুরুজি পণ্ডিত শান্তা প্রসাদকে যখন শুনছি বিলাত খাঁ সাহেবের সাথে, তখন ইনারা যে গান বাজনাটা করেছেন কোনোটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল না। তখন হচ্ছে কি, আমরা দেখছি অনেক সময় হয়েছে কি, তাল এদিকে চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু একটা যে মুহূর্ত তৈরি করা, হ্যাঁ, এই ব্যাপারটা আজকালকার দিনে আমি একটু মিস করি। কারণ ওটাই আমি চেষ্টা করছি আমার বাজনার মধ্যে আনার, যে ওই সোলটা বা ওই এসেন্স, যদিও এখন কোনোদিনই পারবো না হয়তো, কিন্তু চেষ্টা করছি। এইটা আজকালকার না সবসময় একটা একটা স্ক্রিপ্টেড গান বাজনার দিকে একটা প্রবণতা, মুখস্থ টেহাই, মুখস্থ জিনিস, সেইটা আমার মনে হচ্ছে এসেন্সটা কিছুটা হলেও, মানে আমার ব্যক্তিগত মত, যে একটু আমার অভাব লাগে। কিন্তু ট্যালেন্টের দিক থেকে এরা মানে দারুণ ভাবে ট্যালেন্টেড, এটা নিয়ে কিছু বলা। হ্যাঁ, আজকের ডেটে, মানে আজকের দিনে টিভিতে প্রচার, যেটা মানে টিভি বা যে রিয়েলিটি শো গুলো আমরা দেখতে পাই, সেখানে যে ইনস্ট্রুমেন্ট বাজানো এগুলো খুব কম, শুধুমাত্র ভোকাল, মানে আর গান গাইবো আর জনপ্রিয় হয়ে যাবো, এরকম একটা সেলিব্রিটি হয়ে যাওয়ার একটা প্রবণতা খুব বেশি দেখা যায়। তো সেই একই প্রশ্ন দুজন কাছে থাকবে, এইটাকে কি বলবো, মানে আমি তবলাটা শিখবো না, শুধু ভোকাল গান গাইবো? আমি ছোটবেলা থেকে ইতিহাসিক চকলেট থেকে দূরদর্শন শুরু হয়েছে, টিভি সবাই থেকে বাড়িতে কোনোদিনই ভালো করে কোনো গান বাজনা টিভিতে ক্লাসিক্যাল মিউজিক, গান হোক বা ইনস্ট্রুমেন্ট খুব কম প্রোগ্রাম। এদিকে প্ল্যান ছিল প্রত্যেক শুক্রবার রাত্রিরে ন্যাশনাল প্রোগ্রাম অফ মিউজিক হবে, আর সেটা টিভি খুব, ওই জন্য আমার টিভি পছন্দ হয়। কিন্তু রেডিও আমাদের এখনো হচ্ছে, প্রচুর প্রচুর হেল্প করেছে। মানে এমনও হয়েছে যে রেডিও কোথায় শুনে চিঠি এসছে, আমি কোথায় রেডিও স্টেশনে চিঠি এসছে, চিঠি আবার বাড়িতে এসছে, এখানে একটা অবসরের দিন একটা প্রোগ্রাম আছে, আপনি আসতে পারবেন, এরকম হয়েছে। সেটা সেটা এখন শেষ হয়ে যাবে, রেডিও শোনার লোক কমে যাচ্ছে আস্তে আস্তে। না, আমার সেটাই প্রশ্ন, মানে না রিয়েলিটি, না এটা তো আজকাল দেখো, শুধু রিয়েলিটি শো এর কথা তুমি বলছো, আমি এখানে বলবো যে ওটা তো হচ্ছে, এবং
এটা কিন্তু মানে এটা সবাই জানেন হয়তো যে অনেক সময় রিয়ালিটি শো গুলো খুব ফেক হয়, সব স্ক্রিপ্টেড থাকে, ওগুলো সব আগে থেকেই সাজানো থাকে। এবং এখন সোশ্যাল মিডিয়ার মানে যে যুগ এখন, এইটাও কিন্তু একটা খুব মেজর ভূমিকা। ভালো খারাপ এগুলো নিয়ে দেখো আলোচনা করলে একটা অনেক বড় আলোচনা হয়ে যাবে, কিন্তু এই যে একটা নতুন প্রজন্মের কাছে একটা প্রবণতা যে একটা রিল পোস্ট করা, বা এই যে তুমি বলছো যে একটা রিল ভাইরাল হয়ে গেলে, ধরো কেউ একটা গান একটা গেয়ে একটা করলো, সাবজেক্ট যাই হোক না কেন। এমন হলো কোনো কারণে, কারণ এটাও কিন্তু অনেক অ্যালগোরিদমের ব্যাপার থাকে। তুমি একটা ধরো রিল আপলোড করলে কোনো কারণে সেটা 1 মিলিয়ন ভিউ হয়ে গেল, চট করে সেই শিল্পী ফেমাস হয়ে গেল। কিন্তু ওই 1 মিনিটের একটা ভিউ গেইন করা রিলে একটা তো শিল্পী তৈরি হলো না, কিন্তু সে কিন্তু ভাবছে যে আমি এত ফেমাস হয়ে গেলাম। এবং এইভাবেই যুগটা চলছে, কিন্তু এখন ভাইরাল রিলের দৌলতে এখন শিল্পী হয়ে যাচ্ছে। কিন্তু এরা না কি হচ্ছে জানো তো, আমার আমার যেটা শিল্পী তো সেই অর্থে হচ্ছে এই জন্যই আমি বলছি, যারা খুব সহজে এত নাম করে গেল, আবার দেখবে দুদিন পর কিন্তু তারা খুব সহজে পড়েও গেল। আজকে যারা মানে কিংবদন্তি আর্টিস্ট হয়, তারা কিন্তু যুগ যুগ ধরে তারা মানুষের হৃদয়ে বসবাস করে। তাই জন্য আজকে তুমি দেখো এই যে রিয়ালিটি শো এর কথা বলছো, আমি তো এখন তোমাকে বলতে পারবো না যে গত বছর ইন্ডিয়ান আইডল কে ফার্স্ট হয়েছে, কি সারেগামা কে ফার্স্ট হচ্ছে, 3 বছর আগে কে, আমরা কেউই জানি না। মনে হয়তো অনেক শ্রোতা যারা ইয়াং তারা মনে রাখে, কিন্তু মানুষ ভুলে যাচ্ছে তাদেরকে। যারা ধারাবাহিক ভাবে ভালো গান বাজনা করছে, রেওয়াজ করছে, সাধনা করছে, তারাই কিন্তু টিকে আছে। যেমন বলিউডে আজকে যেমন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, হ্যাঁ, সোনু নিগম জি, আরো যে কিংবদন্তি আমরা যাদেরকে দেখি, যারা এখনো রেলিভেন্ট, এবার কি লতাজি আসে? ওনাদের কথা ছেড়েই দিলাম, মানে লেজেন্ড। কিন্তু এরা দেখো যুগ যুগ ধরে মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে, কেন এরা প্রকৃত শিল্পী, পরিশ্রম করেছে, সাধনা করেছে। কিন্তু আজকালকার যারা উঠছে ধূমকেতুর মতন, উঠলো 1 বছর থাকলো, আবার আর পরের বছর থেকে তাদের নামই পাই না। তো এইটা আজকাল একটা হয়েছে, এটা যুগের সাথে সাথে চলতে হবে, এখন এটা যুগের নিয়ম। এখন তো তুমি সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে কিছু করতেও পারবে না। এটাই। আজকের পডকাস্টে বোধহয় এর থেকে বেশিক্ষণ আমাদের টাইম নেওয়াটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। একদম। এবং তুমি এটা মানে আমি দর্শকদেরও রিকোয়েস্ট করবো যে আপনারা সুরেপূর্ণার সাথে থাকুন, এবং উনি যে কাজটা করছেন, চেষ্টা করে অনেক শিল্পীদের কাছে যাচ্ছেন, তাদের বক্তব্য আপনাদের কাছে পেশ করছেন, আপনারা আমার এটাই শুনবেন। প্রয়াস থাকবে যে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় প্রচুর ভালো শিল্পী রয়েছে, হ্যাঁ, যাদেরকে অনেকে চেনেই না। নিশ্চয়ই নিশ্চয়ই। শুধুমাত্র কয়েকটা মুখ আমরা সামনে দেখতে পাই, সেই মুখগুলোকে সামনে আনার আমার একটা প্রয়াস। খুব ভালো, খুব ভালো। আমাদের অভিনন্দন রইলো, এবং আপনারা সবাই সুরেপূর্ণার পেজটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, জুড়ে থাকুন, তাহলে ওনারও অনেক মানে আরো অনুপ্রেরণা পাবেন। অনেক অনেক নমস্কার।